যেমনটি তারা মনে করছেন যে পিআর পদ্ধতি আসলে সুষ্ঠু নির্বাচন, মানুষের ভোটাধিকার প্রয়োগ সেগুলো নিশ্চিত করা যাবে, সেই সাথে টাকার যে খেলা বা মাসল পাওয়ার সেগুলো অনেকটা রোধ করা যাবে বলে তারা মনে করছেন এবং তারা দাবি জানিয়ে যাচ্ছে। আপনাকে ধন্যবাদ এবং আমাদের সহ আলোচককে শুভেচ্ছা। মানে আমরা গণতান্ত্রিক ব্যবস্থার নানা ধরন আছে, নানা পদ্ধতি আছে। এটা নয় যে এক পদ্ধতি বাদ দিয়ে আমরা অন্য পদ্ধতি গ্রহণ করলে গণতন্ত্র সুদৃঢ় হবে অথবা গণতন্ত্র নাকচ হয়ে যাবে, তা নয়। তবে যে পদ্ধতি বাংলাদেশে এখন আছে সেটা আমাদের দীর্ঘদিনের, ব্রিটিশ আমল থেকেই, অন্তত তার আগের যদি নাও বলি 1937 সালে নির্বাচন থেকে এক ধরনের আমরা গণতান্ত্রিক মানে ভোট পদ্ধতি দেখে আসছি। এখানকার মানুষ সরাসরি তার প্রতিনিধি নির্বাচন করেছেন। এখন পিআর পদ্ধতির একটা বড় যুক্তি বা বড় কবির আহমদ ভাই বললেন, এর বাইরে যেটা হচ্ছে সেটা হলো পিআর পদ্ধতিতে অনেক বেশি দল মানে সংসদে আসার একটা সুযোগ থাকে, কারণ ভোটের ভিত্তিতে আপনি ভোটের যে 3% পাবে বা 4% পাবে, এমনকি 10% ভোট পেয়েও কোনো প্রার্থী জয়ী না হওয়ার উদাহরণ কিন্তু বাংলাদেশে আছে, 10 বা 8-9 এরকম। সেটি তো নেপালের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, সমস্যা নেপালে এত দল, এত মত, এবং সেখানকার রাজনীতিটাই কিন্তু এক ধরনের খুব গোলমেলে, মানে ওলটপালট হওয়ার মতো। সেখানেও কিন্তু একটা বিপ্লবের মধ্য দিয়ে এসেছে। কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে, সেটি এত বড় একটা গণ অভ্যুত্থান এবং 3টি নির্বাচনের মানুষ ভোট দিতে পারেনি। আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি বা নির্বাচন হতে যাচ্ছে, কবির আহমদ ভাই বললেন যে এই কালো টাকা, পেশি শক্তি, জবরদস্তি। এখন এর অর্থ হচ্ছে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক যে আস্থার সম্পর্কটা গড়ে তুলতে পারিনি। তাহলে নির্বাচনের আগে আমি তো মনে করি আস্থার সম্পর্কটা গড়ে তোলা জরুরি। আর যদি সেটি না হয়, যে কোনো পদ্ধতিতে হলে সেই গণতন্ত্র কিন্তু কার্যকর হবে না, টেকসই হবে না। এবং আমরা 4টি নির্বাচন তো মোটামুটি। আস্থার সম্পর্ক জিনিসটা আসলে কি? আস্থার সম্পর্ক হচ্ছে আস্থার সম্পর্ক হচ্ছে আমার যে গণতন্ত্রের সীমা, আমার যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার অন্যের অধিকারকে খর্ব করবে না, অন্যের অধিকার ক্ষুণ্ণ করবে না। এটি হলে এই যে জবরদস্তি, এই যে কালো টাকা, পেশি শক্তি, দলগুলোর মধ্যে কখনো কি আস্থার সম্পর্ক ছিল? নেই। কিন্তু যদি আমরা এতগুলো মানুষের জীবন দান, এত আন্দোলন সংগ্রাম এবং স্বৈরাচারী সরকারকে এভাবে বিদায় করে দেওয়ার পরও যদি আমরা সেটি গড়ে না তুলতে পারি বা সেই আস্থার সম্পর্কটা না আসে, গণতন্ত্র কার জন্যে? গণতন্ত্র মানুষের জন্যে, ভোটারের জন্যে। এবং তার তার অংশীজন হচ্ছে রাজনৈতিক দলগুলো বা প্রার্থী, ব্যক্তিগতভাবেও হতে পারে রাজনৈতিক দল। এখন তাদের মধ্যে যদি আমি যদি সীমা লঙ্ঘন করতে থাকি, তাহলে এটা আপনি কোনো পদ্ধতি দিয়ে সীমাটা করা যাবে না। এটা গণতান্ত্রিক যে রীতি সংস্কৃতি, এটা ভিতরে তৈরি হতে হবে, দলের ভিতরে হতে হবে, ব্যক্তির ভিতরে হতে হবে, গোষ্ঠীর ভিতরে হতে হবে। আমি যদি একটু স্পেসিফিক্যালি প্রশ্নটা করি, সেটি হচ্ছে যে এই যে সংসদে উচ্চকক্ষ নিম্নকক্ষ বিতর্ক বা পিআর পদ্ধতিতে হবে নাকি সরাসরি ভোট হবে, এই যদি আমি সরাসরি ভোট থেকে পিআর পদ্ধতিতে যাই এবং উচ্চকক্ষ নিম্নকক্ষ দুই জায়গায় পিআর পদ্ধতি আসে, তাহলে কি আপনার মনে হয় যে গণতান্ত্রিক সংস্কৃতি যেটা আমরা বলি সেটার কোনো পরিবর্তন হবে? সেখানে ঝুঁকি আছে। কবির আহমদ ভাই যেমন ধরেন ঢাকা 9 আসন, নয়তো ঢাকা 9 আসনের উনি প্রার্থী। ওনার ব্যক্তিগত জনপ্রিয়তা, ভাবমূর্তি, দীর্ঘদিনে উনি এখানে কাজ করেছেন, সে কারণে স্থানীয় এই যে সবুজবাগ মুগদার মানুষ প্রতিদ্বন্দ্বীদের চেয়ে তাকেই পছন্দ করে, তাকে জয়ী করলেন। কিন্তু পিআর পদ্ধতি হলে তিনি খুব জনপ্রিয় নেতা হওয়া সত্ত্বেও লোকাল লেভেলে যদি হন, দলের যে তালিকা সেখানে তার জায়গা নাও হতে পারে। এটি একটি ব্যত্যয়। দ্বিতীয় ব্যত্যয় হচ্ছে আপনি পিআর পদ্ধতির দলের উপর সব কিছু ছেড়ে দেওয়া।
এখন জামাত ইসলাম হয়তো খুবই গণতন্ত্র কড়াকড়িভাবে মান্য করে এবং কেউ বিদ্রোহী হবে না, কেউ দলের সিদ্ধান্তের বাইরে যাবে না, কিন্তু আমাদের অন্যান্য দল যেমন বিএনপি সহ এমনকি অন্য যেসব দল আছে, গণতন্ত্র মঞ্চের যে শরিক আছে বা 12 দলীয়, তাদের মধ্যে কিন্তু এই প্রবণতাটা থাকবে যে আমি কেন হতে পারবো না। সেখানে এমনকি এও তো দেখা গেছে আমাদের অতীতের নির্বাচনগুলোতে দলের মনোনীত প্রার্থী জয়ী হতে পারেনি, কিন্তু বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছে। তৃতীয় হচ্ছে যে আমরা যতই বলি যে সংসদ সদস্যরা আইন প্রণয়ন করবেন, আইন প্রণয়নের বাইরে তার ভোটারদের প্রতি তার একটা দায়বদ্ধতাও আছে। সেখানকার ভোটারদের সুখ দুঃখ, ভোটারদের অভাব অভিযোগ দেখাও কিন্তু তার দায়িত্ব। পিয়ার পদ্ধতিতে হলে সেই তিনি তো চিনবেন না, তিনি কোথায় উচ্চকক্ষে যে বিষয়টি আসছে, এবং মোটামুটি মনে হলো যে জাতীয় ঐকমত্য কমিশন সেটি গ্রহণ করতে প্রস্তুত, যদিও এখন চূড়ান্ত হয়নি যে তারা যেহেতু নিম্নকক্ষে হচ্ছে না, উচ্চকক্ষে এরকম একটা প্রতিনিধিত্ব করা যায় কিনা। এবং সেটার একটা কারণ যে উচ্চকক্ষেও যদি নিম্নকক্ষের মতো হয়, যেমন আমাদের সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে, তাহলে এটি বর্ধিত রূপ হবে, বর্ধিত রূপ হবে, নিম্নকক্ষের বর্ধিত রূপ। নিম্নকক্ষে যে দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে তাদের মনোনীত বা তাদের পছন্দের প্রার্থীরাই উচ্চকক্ষে যাবে। মানে তাহলে কি বর্তমানে যে অবস্থা, লাস্ট 3টি নির্বাচনের উদাহরণ আজকে জামায়াতের পক্ষ থেকে দেয়া হয়েছে সাংবাদিকদেরকে, যে শেষ 3টি নির্বাচনের মানুষ ভোটই দিতে পারেনি, সেই ভোট দেওয়ার ক্ষেত্রে সেটিকে এখন অগ্রাধিকার হওয়া উচিত নাকি পিআর পদ্ধতি এখন অগ্রাধিকার দেওয়া উচিত? পিআর পদ্ধতি কি মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে সাহায্য করবে? যদি সংক্ষেপে, একদম সংক্ষেপে চাই। আমার তো মনে হয় যে এখন ভোটাধিকার পিআর পদ্ধতি না, যে পদ্ধতিতে ভোট হয়ে আসছে, সামনে মাত্র কিন্তু 7 মাস এবং 2 মাস পরেই কিন্তু তফসিল হবে। সুতরাং সেখানে আমি মনে করি না যে এরকম একটা সম্পূর্ণ নতুন আমাদের ভোটারদের কাছে, জনগণের কাছে, প্রার্থীদের কাছে, রাজনৈতিক দলের কাছে সম্পূর্ণ একটা নতুন অভিজ্ঞতা, সেটি কি বলে অনুশীলন করাটা খুব কঠিন হবে।